রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা শব্দ আছে, সেটা হলো প্রক্সি ওয়্যার বা প্রক্সি যুদ্ধ। যখন ২ পক্ষ সংঘাত লাগে বা কোনো একটা রাষ্ট্রের ভেতর আরেকটা পক্ষ বিদ্রোহী হয়ে ওঠে, তখন এই বিদ্রোহী গ্রুপটাকে ৩য় যেই পক্ষ অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে সমর্থন দেয়, সেটাই হলো আসলে প্রক্সি ওয়্যার। মানে এইখানে আসলে সরাসরি যুদ্ধ না করেও প্রক্সি ওয়্যারের মাধ্যমে ৩য় বিদ্রোহী গোষ্ঠীকে শক্তিশালী করে তোলে ৩য় পক্ষ। যেটা ইউক্রেনে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্র দেশগুলো ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়্যার হিসাবে ব্যবহার করছে এবং প্রক্সি ওয়্যার হচ্ছে। তো এই যে বাশার আল আসাদের পতন হলো রিসেন্ট, এই পতনের পেছনের গল্পটা কিন্তু অনেক ভিন্ন। ধারণা করা হচ্ছে যে ২০০৩ সালে যখন ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র, তখন বাশার আল আসাদ তীব্রভাবে এর বিরোধিতা করেছিলেন। কারণ তিনি বুঝতে পেরেছিলেন এবং ধারণা করেছিলেন যে আজ ইরাক প্রতিবেশী দেশ ইরাক আক্রমণ হচ্ছে, তার মানে পরবর্তীতে সিরিয়া আক্রমণের পথে। তো এই বিরোধিতা করাটাই আসলে বাশার আল আসাদের কাল হয়ে দাঁড়ালো। বাশার আল আসাদের বাবা বার্থ পার্টির নেতা ছিলেন, সিরিয়াকে আধুনিক কল্যাণ রাষ্ট্র করার পথে তিনি অনেকটা এগিয়ে নিচ্ছিলেন, ৩০ দশক শাসনও করেছেন। ৩ সালের ঘটনার পর দীর্ঘদিন ধরে সিরিয়াতে আসাদ বিরোধী একটা গোষ্ঠী তৈরি হয় এবং সেই গোষ্ঠীকে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী, পশ্চিমা গোষ্ঠী ইন্ধন দেয় এবং ২০১৩ সালে সেই বিরোধী গোষ্ঠী মানে বিরোধী গোষ্ঠী ঘোতা যখন দখল করে নেয়, তখন সেই ঘোতায় আসলে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হামলা করেছিলেন বলে বাশার আল আসাদ এমন একটা অভিযোগ ওঠে। যদিও পরবর্তীতে বাশার আল আসাদ তার পশ্চিমাদের তীব্র বিরোধিতার ফলে তিনি এই অস্ত্রের মজুতও আসলে ধ্বংস করে দেন। তো ২০১৫ সালের দিকে প্রায় পতনের দিকে চলে গিয়েছিল বাশার আল আসাদ। বিশ্ব ধরে নিয়েছিল বাশার আল আসাদ আর থাকবে না, তার পতন হয়ে গেছে। কিন্তু অত্যন্ত জাদুকরীভাবে বা আশ্চর্যজনকভাবে রাশিয়া কিন্তু বাশার আল আসাদকে শক্তভাবে সমর্থন দেয় এবং সেনা পাঠিয়ে কিন্তু বাশার আল আসাদের গদিটা রক্ষা করে এবং ইরানও কিন্তু পরোক্ষভাবে বাশার আল আসাদকে সমর্থন দেয়। তো এরপরে সংঘাত বাড়তে থাকে ২০১৮ এবং ২০২০ এইদিকে সমঝোতার চেষ্টা চলে বিদ্রোহীদের সাথে। আইএস এর উত্থান হয়, আইএস আবার নির্মূলও হয়। তো বেশিরভাগ এলাকা আসলে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর কুর্দি এবং আল শামস এদের সাথে সমঝোতা করে মোটামুটি শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপর ২০২৩ সালে আরব লীগের সদস্য হন বাশার আল আসাদ। ধারণা করা হচ্ছিল এই বুঝি ঝামেলাটা কমে যাবে, এই বুঝি বাশার আল আসাদ আবার থিতু হলেন, কিন্তু না। এরপরে যখন লেবাননের সাথে ইসরায়েলের সংঘাত হলো এবং সেই সংঘাতে বাশার আল আসাদের পক্ষে থাকে হেজবুল্লাহ যখন সংঘাতে জড়িয়ে পড়লো, তাদের প্রধান নাসরুল্লাহ নিহত হলো। এরপর থেকে আসলে আবার সিরিয়াতে হলো আইএস পরোক্ষভাবে, তেমনি যেই একটা পার্টি আছে যে আল শাম যে পার্টি, সেই বা তাহরির আল শাম, এই গ্রুপটাও কিন্তু অনেক শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তিশালী হওয়ার পরে তারা দ্রুত হামলা করা শুরু করে। কিন্তু মজার বিষয় হলো সম্প্রতি লেবানন এবং ইসরায়েলের যুদ্ধের যেই সমাপ্তি হলো, মানে দুঃখিত যুদ্ধবিরতি হলো, সেদিন থেকেই কিন্তু ওই গ্রুপ আবার আসাদ মানে বাশার আল আসাদের অধিকৃত যে এলাকাগুলো আছে সিরিয়ার, সেগুলো একের পর এক দখল করা শুরু করলো এবং সেখানে প্রত্যক্ষভাবে আইএস, তুরস্ক, যুক্তরাষ্ট্র, পশ্চিমা বিশ্ব, এই সেই বিদ্রোহীগুলো, ইসরায়েল সেই বিদ্রোহী গ্রুপগুলোকে সমর্থন দিয়েছে বলে অভিযোগ রয়েছে। কিন্তু এতদিন এই সমর্থন দেওয়ার কথাটা ছিল আসলে হাওয়ার উপর। যে ধারণা করা হচ্ছিল যে না ঠিক আছে, এটা হয়তো বাশার আল আসাদ তার থেকে বলছে যে এই অভিযোগের দিক থেকে। কিন্তু যখনই যেই দিনই কিছুক্ষণ যেতে না যেতেই বাশার আল আসাদের যখন গোলান মালভূমি থেকে শুরু করে আইন জীবান ভুক্তা, কিদবেত আইন, হুরার চারপাশে কৃষি অঞ্চলগুলো সহ, অস্ত্র কারখানাগুলো সহ ইসরায়েলের দখলে চলে গেল, তখন আসলে এটা রীতিমতো স্পষ্ট যে এর পেছনে ইসরায়েলের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল। ১৯৭৪ সালেও কিন্তু ইসরায়েল সিরিয়াতে আগ্রাসন চালানো এবং দখল করার সিরিয়ার ভূমির প্রতি তাদের একটা লোভ ছিল। সেটা হলো বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ অত্যন্ত শক্তিশালীভাবে তাদের সেটা মোকাবেলা করেন। কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে মুসলমানদের জন্য বা পুরা মুসলিম বিশ্বের জন্য সুখবর আছে আসাদের পতনে, এমনটা কিন্তু নয়। বরঞ্চ ধরা যাচ্ছে যে আগামীতে গাজার মতো আরেকটি জায়গা তৈরি হতে যাচ্ছে সিরিয়া। লেবাননের মতো লণ্ডভণ্ড হতে যাচ্ছে সিরিয়া। গাজা, ফিলিস্তিন তো অলরেডি শেষ হয়ে গেছে ইসরায়েলের অত্যাচারে। ইসরায়েলের জনসংখ্যা বেড়ে গেছে, তাদের ভূমি বাড়ানো প্রয়োজন। সেজন্য ইসরায়েলও হলো যে সিরিয়া দখল করে নিচ্ছে। এই যে দীর্ঘদিন ধরে পশ্চিমা, ইসরায়েল, মোসাদ, তুরস্ক সবার সম্মিলিত প্রয়াসে যেই
প্রক্সি ওয়ারের সূচনা হলো, সে সমাপ্তি হলো। সেই প্রক্সি ওয়ারে আদত মুসলমানদের বিরাট ক্ষতি হলো এবং ইসরায়েল এবং ইহুদি জায়নবাদীদের আরেকটা কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হলো এবং এটি আসলে আগামীতে আরও কতটা খারাপ বা ভয়াবহ আকারে আসছে সেটি আসলে দেখার বিষয় এবং দিন শেষে তুরস্ক রীতিমতো ভিলেনের ভূমিকায় মুসলিম বিশ্বের কাছে আগামীতে স্পষ্ট রূপে প্রতীয়মান হবে।